নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 স্পেশালি শুরু করব রাজ্য রাজনীতির একটা খবর দিয়ে, এবং বলা ভালো যে এমন একজনের খবর দিয়ে যার নাম মাঝে মধ্যেই চর্চায় আসে। কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতা, রাজ্য নেতা তো বটেই, বরং বলা যেতে পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন যিনি, বা এখন যিনি নিজেকে অস্থায়ী সভাপতি বলে দাবি করছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছি। দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার ভোটে হেরে গিয়েছেন, কিন্তু তিনি যে মন্তব্য করছেন সেই মন্তব্যে একটা জল্পনা দানা বাঁধছে। কি সেই মন্তব্য প্রথমে আপনাদের শোনাবো। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি বলে একটি পদ রয়েছে কংগ্রেসে, আমরা জানি, কিন্তু অস্থায়ী সভাপতি বলে কোনো পদ তো নেই। তাহলে অস্থায়ী এই তকমা দিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলতে চাইছেন? তাহলে কি তিনি সভাপতি পদে থাকতে চাইছেন না? আমার সঙ্গে উজ্জ্বল রয়েছেন প্রতিনিধি। উজ্জ্বল, তুমি তো এই প্রেস মিটে ছিলে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কি মনে হলো? কেন তিনি এই ধরনের কথা বলছেন? বলছেন তিনি অস্থায়ী সভাপতি। দেখো, একটা বিষয়ে বলা ভালো যে টেকনিক্যালি তিনি কিন্তু কোনো ভুল বলেননি। তার কারণ এখন ভারতবর্ষের যতগুলো প্রদেশ কমিটি আছে প্রত্যেকেই কিন্তু অস্থায়ী সভাপতি। কেন? তার কারণ কংগ্রেসের নিয়ম অনুযায়ী যখন কেউ সভাপতি হয় তারপর প্রত্যেকটা জায়গাতে যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো পরিবর্তন করা হয়, এবং যতদিন না পর্যন্ত পরিবর্তন করা হয় তাদেরকে অস্থায়ী হিসেবে ধরা হয়। যেরকম মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর সেক্ষেত্রে সারা ভারতে কোথাও সভাপতি পরিবর্তন করার কথা থাকলেও যেহেতু নির্বাচন ছিল সেহেতু কোনো জায়গাতে সভাপতির বা সেই কমিটির পরিবর্তন করা হয়নি, ফলত তারা অস্থায়ী সভাপতি। এইবারে এটা হচ্ছে নিয়ম। এবারে জল্পনাটা কেন? জল্পনা করার কারণ হচ্ছে গিয়ে এক, যে পশ্চিমবঙ্গে যে কংগ্রেসের যে ফলাফল হয়েছে সেই ফলাফল আগের থেকে আরও অনেকটা খারাপ হয়েছে। একজন মাত্র জিততে পেরেছেন, অধীর চৌধুরী, তিনি নিজে পরাজিত হয়েছেন। দ্বিতীয় বিষয়, যে যখন নির্বাচন চলছিল সেই সময় হাইকমান্ডের বক্তব্যের সঙ্গে প্রদেশ সভাপতির বক্তব্যের অনেক জায়গাতে অমিল পাওয়া যাচ্ছিল, যে কারণে বারবার করে আমরা দেখেছি যে মল্লিকার্জুন খাড়গে তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন, ফলত সেই জায়গাতে জল্পনার একটা জায়গা থেকে যায়। অর্থাৎ টেকনিক্যালি অধীর চৌধুরী যেটা বলেছেন সেটাও যেমন ঠিক, তেমনি জল্পনার জায়গাটা সেটাও তেমন ঠিক। ফলত এই দুটো জায়গায় দাঁড়িয়ে আবার যখন নতুন করে রিকনস্ট্রাক্ট করার কথা বলা হচ্ছে সেই জায়গায় কিন্তু আবার সভাপতির যে পদ সেটা পুনর্নিয়োগ হতে পারে, অথবা নতুন কাউকে নিয়ে আসা হতে পারে। মনে করা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার কারণ যেহেতু ওটা আলোচনার স্তরে রয়েছে। দ্বিতীয়ত, আজকে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকেও কিন্তু একটা বিষয়, একটা প্রদেশ কমিটির মধ্যে একটা বড় অংশ তারা চাইছেন যে অধীর চৌধুরী তিনি প্রদেশ সভাপতি থাকুন এবং আরও বেশি করে সময় দিন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা, অর্থাৎ জল্পনার জায়গা যেমন ঠিক রয়েছে, ঠিক একই রকমভাবে অধীর চৌধুরীর যে বক্তব্য সেটাও কিন্তু কোট আনকোট টেকনিক্যালি কিছু অভিমান রয়েছে, কিছু জল্পনা রয়েছে, কিন্তু হ্যাঁ, টেকনিক্যালি দেখতে গেলে এই মন্তব্যে কোথাও কোনো ভুল নেই। টেকনিক্যালি কিন্তু কোনো ভুল নেই অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যে। কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী আরেকবার শোনাবো আপনাদের। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। এবার আপনাদের শোনাবো নেপাল মাহাতোর বক্তব্য। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে
ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন। কোথায় ধর্ণা দেবেন শুভেন্দু অধিকারী? বিকল্প জায়গার নাম যদি জানতে চাওয়া হয় তাহলে কোন দুই জায়গার নাম বললেন শুভেন্দু অধিকারী আজ হাইকোর্টে, এবং হাইকোর্টই বা কি বলল? আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব। ধর্ণার জন্য বিকল্প কোন জায়গার কথা শুভেন্দু অধিকারীর আইনজীবী জানালেন, এবং তারপর হাইকোর্টের কি নির্দেশ বা কি পর্যবেক্ষণ সেখান থেকে? রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে অথবা নবান্নের সামনে এই বিকল্প দুই জায়গার নাম ইতিমধ্যে জানিয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবী কলকাতা হাইকোর্টে, এবং এই দুই বিকল্প জায়গা জানার পর রাজ্য কি চাইছে, রাজ্যের অবস্থানটা কি, তা মঙ্গলবার দিন আদালতকে জানানোর জন্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ জারি করেছেন। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যেমনটা বলেছিল, পর্যবেক্ষণ রেখেছিল যে কেউ যদি ভুল করে সেই ভুল কন্টিনিউ করতে দেওয়া যায় না, অর্থাৎ 144 ধারা ভেঙে যদি কোন রাজনৈতিক দল রাজভবনের সামনে সভা করে থাকে সেটাই একমাত্র মাপকাঠি হতে পারে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিবর্তে সেখানে বিজেপি বা বিজেপির পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দলকে সেখানে অনুমতি দেওয়ার এই বিকল্প জায়গা তাদের জেনে আসার কথা বলা হয়েছিল। সেই দুই জায়গার নাম আজ জানানো হলো। মঙ্গলবার দিন পরবর্তী শুনানি, সেই শুনানির পরই নির্দিষ্ট হবে শুভেন্দু অধিকারী লোকসভা ভোট পরবর্তী অশান্তি ক্ষতিগ্রস্ত বা আক্রান্তদের নিয়ে তার যে অবস্থান বা ধর্ণা বিক্ষোভ সেটা আদতে ঠিক কোথায় হবে, রাজভবনে নাকি সামনে নাকি এই বিকল্প জায়গা থেকে, এটা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ। ধন্যবাদ। আমরা অল্টারনেট ভেন্যুটা আজকে জেনে আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে। আমরা দুটো ভেন্যু বলেছি। আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস, ডিজির দুটি অফিস আছে আর কি, ভবানী ভবনে আর নবান্নে। তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব। মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে। রাজ্য তরফ থেকেও বলেছে জানানো হবে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে, সত্যিটা সামনে চলে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন না? ন্যায় সংহিতা এখনই চালু না করার আবেদন জানিয়ে এই চিঠি। তো সেই চিঠির প্রতিলিপি দেখছেন আপনারা। যে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী দিয়েছেন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই চিঠিতে কি ব্যাখ্যা রয়েছে? কেন মুখ্যমন্ত্রী চান না যে এখনই এই নতুন আইন কার্যকর হোক? দেখো, মূলত নৈতিকভাবে কেন্দ্রের এই আইন কার্যকর করা উচিত নয়, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গোড়া থেকেই তৃণমূল কংগ্রেসের এই আইন কার্যকর করা নিয়ে আপত্তি ছিল। তার কারণ, যখন এই আইন লোকসভায় কার্যকর হয়েছিল, পাশ হয়েছিল, সেই সময় একাধিক সাংসদ সাসপেন্ডেড ছিলেন। তা নিয়ে বারবারই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। সেই জায়গা থেকেই এই যে ফৌজদারি আইন তা কার্যকর করা নিয়ে আরো কিছুটা সময় দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এই আইন কার্যকর করার সময়সীমা আরো একটু পিছিয়ে দেওয়া উচিত। এই আইনের বিষয়টা বেশ কিছু অংশ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বলেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল, এই তিন আইনকে যাতে কার্যকর করতে আরো কিছুটা সময় নেওয়া হয়। ধন্যবাদ। রাঙাপাড়ি ট্রেন দুর্ঘটনা নতুন করে আবার একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন বলুন তো বারবার উত্তর পশ্চিম সীমান্তে রেল দুর্ঘটনা ঘটছে? জানাবো কারণ। এক্সক্লুসিভ রিপোর্ট বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তর পূর্ব সীমান্তে বারবার রেল দুর্ঘটনা। সম্প্রতি রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল যে কেন উত্তর পূর্ব সীমান্তে বারবার দুর্ঘটনা হচ্ছে। সমস্যা তো অনেক আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বড় সমস্যা হলো পর্যাপ্ত নিয়োগ হয়নি চালক সহকারী চালকের, অর্থাৎ রিক্রুটমেন্ট হয়নি। এবং তার ফল কি? যে চালক সহকারী চালকরা রয়েছেন তাদের উপর চাপ বাড়ছে। আচ্ছা, কত নিয়োগ হওয়ার কথা, কত বাকি রয়েছে নিয়োগ, প্রকৃত সমস্যাটা কতটা গভীরে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। আবির, উত্তর পূর্ব সীমান্তের এই যে দুর্ঘটনাগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, তা হলো বাড়তি কাজের চাপ চালক এবং সহকারী চালকদের। কেন এই বাড়তি চাপটা নিতে হচ্ছে? দেখো, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একটা বিস্তৃত অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে। একদিকে মালদা, অন্যদিকে কাটিহার, অন্যদিকে হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটি, মিজোরাম
পর্যন্ত রেলের নেটওয়ার্ক যতদূর পর্যন্ত উত্তর পূর্বে যাচ্ছে সেটা এই অংশের মধ্যে সংযুক্ত। শুধুমাত্র যে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে এমনটা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রেন চলাচলের সংখ্যাও এখানে বৃদ্ধি করা হচ্ছে, ডাবল লাইন একাধিক জায়গাতে করা হচ্ছে। তবে রেলের যারা কর্মী তাদের যেটা অভিযোগ, পর্যাপ্ত যে নিয়োগ সেই নিয়োগ এখানে হচ্ছে না। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার পর বলা হয়েছিল যে অন্তত চালক সহকারী চালকদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে, এরই মধ্যে রাঙাপানি দুর্ঘটনা ঘটে গেছে। বিভিন্ন যে ডিভিশনগুলো রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের এবং এর সঙ্গে যদি ক্রু লবিগুলো দেখতে পাওয়া যায়, মালদা, আলিপুরদুয়ার, কাটিহার, অন্যদিকে হচ্ছে শিলিগুড়ি, অন্যদিকে যদি দেখতে পাওয়া যায় যে তিনসুকিয়া, লামডিং, এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে বহু শূন্য পদ পড়ে রয়েছে। এবং কাদের শূন্য পদ? যারা চালক সহকারী চালক হিসেবে যাদের কাজ করার কথা রয়েছে। এবং গোটা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রায় 20% যে শূন্য পদ চালক সহকারী চালকদের এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। এক্ষেত্রে তাদের অভিযোগ যে তাদের দীর্ঘ সময় ধরে ডিউটি করতে হচ্ছে, অতিরিক্ত ডিউটি করতে হচ্ছে, কাজের চাপ তাদের বৃদ্ধি পাচ্ছে। ফলে রেল যতক্ষণ না পর্যন্ত চালক সহকারী চালকদেরকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে, উত্তর পূর্ব রেলওয়ের যারা ডিউটির মধ্যে থাকেন তারা বলছেন তাদের এই চাপ একটা অন্যতম কারণ তাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটানোর জন্য। তবে রাঙাপানি দুর্ঘটনার পরই দেখতে পাওয়া গেছিল যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং রেলওয়ে বোর্ডের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কবে নিয়োগ হবে সেই সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছিল। তবে বারবারই বিভিন্ন সময় নোটিফিকেশন হচ্ছে, বাস্তবে তার যে কোনো প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে না, সেই কথাই বারবার ধরে এই চালকরা মনে করিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই বারবার নোটিফিকেশন হচ্ছে কিন্তু ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি রয়ে যাচ্ছে। ধন্যবাদ আবির। করমণ্ডলের পর কাঞ্চনজঙ্ঘা, রেলপথে দুর্ঘটনার বিভীষিকা, বাড়ছে গতি, ছুটছে ভারত, সুরক্ষা পরিষেবায় কি হচ্ছে আপোষ? অবহেলা নাকি টাকার অভাব? কোন ট্র্যাকে রেলের ভবিষ্যৎ? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপ্তাহ, আজ রাত 8টা। স্বর্গের উদ্যানের নাম ইডেন। তো ইডেন গার্ডেন্স আক্ষরিক অর্থেই ক্রিকেটের স্বর্গোদ্যান এবং পৃথিবীর অনেক তাবড় খেলোয়াড় তারা বিশ্বাস করেন, ক্রিকেটাররা বিশ্বাস করেন ইডেন তাদের কাছে পয়া মাঠ আর ইডেনের দর্শক তাদের কাছে ভগবান। তো সেই ইডেনের সংস্কারের কাজ আটকে রয়েছে। সিএবি চাইলেই ইডেনের গ্যালারির সংস্কার করতে পারছে না। এদিকে বড় বড় ম্যাচ রয়েছে সামনের বছর, 2026 পর্যন্ত সংস্কারের কাজে হাত দেওয়া যাবে না কেন? ইরন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইরন, সিএবি চাইলেও ইডেনের গ্যালারির সংস্কার করতে পারছে না কেন? অতনু, দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যেটা ইডেনের বিগত একদিনের বিশ্বকাপের পর সিএবি কর্তারা চেয়েছিলেন ইডেনটাকে রেনোভেট করবেন, মূলত ক্লাব হাউসের উল্টো দিকে যেখানে জিএইচ যে ব্লকগুলো রয়েছে, ইএফ জিএইচ যে ব্লক, সেটা পুরোটাই ভেঙে ফেলে নতুন করে করা হবে এবং আধুনিকরণ করা হবে এবং যেখানে দর্শক আসন বাড়বে। ইতিমধ্যেই 60,000 দর্শক রয়েছে, সেটা বেড়ে প্রায় 90 থেকে 1 লাখ হওয়ার কথা, কিন্তু কোনোভাবেই সেই কাজ হাত দিতে পারলেন না সিএবি কর্তারা এবং তারা সিদ্ধান্ত নিলেন 2026 পর্যন্ত এই কাজ তারা করতে পারবেন না। তার কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ইডেন রয়েছে যেটা আমরা জানি ময়দান চত্বর, এটা লিজ দেয় ভারতীয় সেনা, আর্মির কাছ থেকে লিজ পেতে হয়। 2022-এর পর থেকে লিজ নতুন করে সিএবি কর্তারা পাননি। 15 বছরের টার্ম, একটা 15 বছর পর পর লিজ রিনুয়াল হয়, অর্থাৎ চুক্তি নবীকরণ হয়। এই যে সেনার যে মাঠ সেখানে তারা খেলা করার জন্য, এই চুক্তি বারংবার সিএবি কর্তারা বলা সত্ত্বেও তারা বলছেন, তাদের দাবি যে এখনো পর্যন্ত লিজের যে নতুন চুক্তি সেই খসড়া তারা পাননি, সেই কারণে তারা হাত দিতে পারছেন না। এই কারণে, কারণ আর্মির কোনো জায়গায় হাত দিয়ে কিছু ভাঙাচোরা করলে সে জায়গায় কিন্তু আর্মি সেটা বাধা দেবে এবং অবশ্যই পরোক্ষে সেটা ভেঙে দিতে পারে। তাই সিএবি কর্তারা মোটামুটি ডিজাইন ফাইনাল করে ফেলার পরেও তারা ভেবেছিলেন 2026 টি20 বিশ্বকাপের আগে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে টক্কর দেবেন, আহমেদাবাদের মতো প্রায় 1 লাখই দর্শক করবেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। যে অবশ্যই মাঠটা যেরকম সেরকমই থাকছে, বা একটা প্রশ্ন হয়তো উঠতেই পারে, তাহলে এখন যে ম্যাচগুলো হচ্ছে, বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে বা সামনের দিকে আগামী বছর শুরুতে ম্যাচ আছে, সেগুলো কি করে হবে? আর্মির তরফ থেকে, যেটা সিএবি থেকে জানা গেছে, আর্মির তরফ থেকে তারা ইস্যু ভিত্তিক বিভিন্ন খেলার সময় তারা একটা অস্থায়ী পারমিশন দেন, সেই ভিত্তিতেই কিন্তু চলছে। কিন্তু 15 বছরের যে লিজ পাওয়ার কথা 2022-এর পর থেকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সিএবি পায়নি। আরেকটা জিনিস বলে রাখবো, এতে একটা অন্তত সিএবি যদি অসুবিধা, অবশ্যই ফ্যানদের একটা ভালো দিক, আগামী বছর কেকেআর যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, তারা ফাইনাল ম্যাচটা এবং একটা সেমিফাইনাল ম্যাচ ইডেনে হবে। অনেকের মধ্যে আশঙ্কা ছিল এই ম্যাচটা কি ইডেনে করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, তার কারণ যেহেতু ইডেনের সংস্কার হচ্ছে না,
সেক্ষেত্রে গ্যালারি হয়তো দর্শক আসন বাড়বে না, কিন্তু যে দর্শক আসন রয়েছে তা থেকেই করা সম্ভব। তবে অর্থাৎ এরা হয়তো সব খারাপের মধ্যেও কিন্তু ভালো খবর কিছু থেকে যায়, যেমন এই সংস্কার হচ্ছে না বলে KKR এর খেলা হবে সামনের বছর এবং 2026-এর আগে সংস্কারের কাজে হাত দিতে পারবে না CAB। ইরন জানাচ্ছিলেন স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও অনেক জায়গায় দেখা যায় স্কুলের ফ্যান লাইট জ্বলছে। এই বিদ্যুতের অপচয় রুখতে হবে। তো এই বিদ্যুতের অপচয় রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিতে বলছেন স্কুল শিক্ষা দপ্তরকে, এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার স্কুল শিক্ষা দপ্তরের অ্যাকশন। বিদ্যুৎ অপচয় রুখতে আচমকাই স্কুল পরিদর্শন করতে পারেন পরিদর্শকরা। রাজ্য স্কুল শিক্ষা কমিশনার সেরকমই বলছেন। স্কুলে বিদ্যুতের বিল 34,000 টাকা। আপনি ভাবুন একবার, গরমের ছুটি যখন চলছিল তখনও একটা স্কুলে 41,000 টাকা বিদ্যুতের বিল এসেছে। কিভাবে? অর্থাৎ বিদ্যুৎ অপচয় হয়েছে, আর সেই অপচয় রুখতেই এবার অ্যাকশন স্কুল শিক্ষা দপ্তরে। কোন স্কুলে বিদ্যুতের বিল 34,000 টাকা, কোন স্কুলে আরো বেশি 41,000 টাকা। গরমে ফ্যান বেশি চলে, বিলও বেশি আসে, কিন্তু স্কুলে তো গরমের ছুটি ছিল। তারপরেও যাদবপুরের এনকে পাল আদর্শ শিক্ষায়তনে মে মাসের বিল 41,380 টাকা। গত বছরে যা ছিল 11,060 টাকা। এক বছরে কি এমন হলো যে বিদ্যুতের খরচ 4 গুণ বেড়ে গেল? স্কুল কর্তৃপক্ষের দাবি, ভোটের জন্য 24শে মে থেকে 11ই জুন পর্যন্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল। তখন দিন রাত টানা ফ্যান চলেছে, লাইটও জ্বলেছে। এর জেরেই এবার ইলেকট্রিক বিল এত বেশি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। আমাদের 22শে এপ্রিল থেকে স্কুল গরমের ছুটি পড়েছিল। 2024 থেকে 11ই জুন 2024 অবধি কেন্দ্রীয় বাহিনী জেনারেল ইলেকশনের জন্য বিদ্যালয়ে অবস্থান করছিল। তারা 11ই জুন স্কুল ছেড়ে বিকেলবেলায় চলে যায়। তো তারপরে আমাদের কাছে বিলটা আসে, দেখা যায় যে 41,380 টাকা, যেটা আমাদের নর্মাল বিলের চাইতে ফার হাই যে বিলটা এসছে। একই অবস্থা যোধপুর পার্ক বয়েজ স্কুলের। এই স্কুলে মে মাসে বিদ্যুতের বিল এসেছে 34,172 টাকা। গত বছরে যা ছিল 7,150 টাকা। আমরা বাৎসরিক 1 লক্ষ টাকা পাই ইলেকট্রিসিটি বিল, রুম মেনটেনেন্স, ওয়াটার, স্যানিটারি প্রভৃতি বিষয়কে মেনটেন করার জন্য। যদি 1 মাসের বিল আমাদের 35,000 ওঠে, আমরা ইচ্ছা থাকলেও অভিভাবকদের কাছে বেশি টাকা চাইতে পারি না বা কোনো অজুহাত দিতে পারি না। এই বিলটা আমরা কিভাবে পেমেন্ট করব সেটা আমরা বুঝে উঠতে পারছি না। একটা সরকারি স্কুল, আমরা সামান্য টাকার বিনিময়ে ছাত্রদের শিক্ষাদান করি, সেক্ষেত্রে এটা কিভাবে আমরা ছাত্রদের টাকা থেকে এটা পেমেন্ট করব, এটা আমাদের পক্ষে বোঝা দুষ্কর। সমস্যা সমাধানে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ কলকাতার একাধিক স্কুল। বিপুল বিদ্যুতের বিল মেটানোর জন্য নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানানোর কথা ভাবছে তারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। আজ বিশ্ব যোগা দিবস, এবার 10ম বর্ষ অর্থাৎ 10th ইয়ার। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে, তিনি সেখান থেকে বিশ্ব যোগা দিবসের শুভেচ্ছা জানালেন সবাইকে। শ্রীনগরের শের-ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগা দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন এবং যোগের দ্বারা দেশের পরিবর্তন আসছে বললেন नरेंद्र मोदी। को बहुत लाभ होगा, आपकी विकास यात्रा का एक बड़ा मजबूत पहलू बन जाएगा। और इसलिए योग सेल्फ के लिए जितना जरूरी है, जितना उपयोगी है, जितनी ताकत देता है, उसका विस्तार सोसाइटी को भी फायदा करता है। और जब सोसाइटी को लाभ होता है तो सभी मानव जात को लाभ होता है, विश्व के हर कोने में लाभ होता है। स्वराष्ट्र मंत्री अमित शाह, की तरफ जगत प्रकाश नड्डा सांस छोड़ते हुए योगा दिवस है, वो बहुत अद्भुत लग रहा है। রাজনাথ সিং। আর এবার আমাদের রাজ্যের ছবি একটু দেখে নেওয়া যাক। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে যোগা পারফর্ম করছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় নিউ দীঘা পুলিশ হলিডে হোমে, আর এবার দিলীপ ঘোষ ইকো পার্কে। ওদিকে মালদায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নারায়ণপুরে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে যোগ চর্চায় যোগ দিলেন।